সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আপনাদের সবার চেনা মুখ, এক অঙ্গনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কিন্তু আমরা তাকে চিনি খেলার মাঠের মানুষ হিসেবে, ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে, সংগঠক তিনি দীর্ঘদিনের, বিশেষ করে ফুটবল সংগঠক। এর আগে নানা পরিচয় ছিলেন, কিন্তু বর্তমানে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং ফুটবলের নানা জায়গায় আসলে তার বিচরণ। আমরা কথা বলবো আব্দুস সালামের সঙ্গে, কিন্তু তার আগে দেশ বিদেশের সব খেলার খবরগুলো শুরুতেই জানিয়ে দিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমাদের অতিথি মোহাম্মদ আব্দুস সালামের সাথে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, কিন্তু তিনি মাঠের মানুষ, খেলার মানুষ, ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে। আপনারাও চাইলে তার সঙ্গে কথা বলতে পারেন। আমরা আজকে বিষয় হিসেবে বেছে নিয়েছি খেলতে চায় ঢাকাবাসী, ঢাকায় মাঠ সংকট, সেই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে কি করছে, কি উদ্যোগ, আমরা সেই বিষয়ে জানবো। আপনারাও চাইলে ফোন করতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে আব্দুস সালাম আমাদের স্টুডিওতে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি অনেক দিন মাঠের মানুষ, অনেক দিন নানা পরিচয়ে মাঠের সাথে জড়িত, যদিও আপনার মেইন পরিচয় ফুটবলের সাথে, কিন্তু আপনি নিশ্চয়ই খেলা প্রেমী, সব খেলাই ভালোবাসেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার পরে এই খেলা এবং ঢাকাকে আসলে নতুন করে সাজানো, সেটার কি যোগসূত্র কোনো করছেন কিনা কিংবা প্ল্যান আছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি বলেছেন এবং আমি নিজেও মনে প্রাণে একজন খেলার মানুষ, কাজে খেলাকে ভালোবাসি, কাজে যখন যেখানেই থাকি না কেন খেলার প্রতি তো একটা টান থাকবেই। সেই কারণে আমি ঢাকা সিটির প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরেই ন্যাশনাল আন্ডার-17 যখন খেলাটার আমার কাছে আসলো, তখন এটাকে স্পন্সর করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অলরেডি আমি সম্মতি দিয়েছি, এটা আমরা স্পন্সর করছি। এবং ইতিমধ্যে আমি ক্রীড়ামন্ত্রীকেও বলেছি যে ঢাকা শহরে অন্তত স্কুল অ্যাথলেটিক্সটা আমি করতে চাই। এটা আমি যখন অ্যাথলেটিক্সের প্রেসিডেন্ট ছিলাম সেটা আমি চালু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেটা নাই। কারণ আমি বিশ্বাস করি যদি নিচে থেকে আপনি যদি খেলোয়াড় সৃষ্টি না করেন তাহলে কখনো আপনি ভালো খেলোয়াড় পাবেন না, কারণ তার স্থায়িত্ব বেশি দিন হবে না। তো সেই কারণে অন্তত স্কুল থেকে আমাদের সেটা শুরু করতে হবে। তবে এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি নিজেই দেখেছেন যে নতুন কুড়ি আজকে তিনি শুরু করেছেন এবং এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে সারা বাংলাদেশ থেকে আজকে নতুন কুড়ি নামের ছেলে মেয়েদেরকে খেলাধুলায় অন্তর্ভুক্ত করা। এবং আজকের ক্রীড়ামন্ত্রী যেহেতু সেই ক্রীড়ার লোক, খেলাধুলার লোক, আজকে তার ইনিশিয়েটিভ এটা একটা বিশাল কাজে দিয়েছে আমি বিশ্বাস করি। সেই জায়গায় ঢাকা শহরেও তাই। ঢাকা শহরে অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অন্তত প্রত্যেকটা ওয়ার্ডে হতে পারলে ভালো, না হলে 2টা ওয়ার্ড মিলে একটা মাঠ আপনাকে হতেই হবে। এবং এটা অলরেডি তারা জরিপ করেছে এবং জরিপ করে আমরা মাঠগুলোর তালিকা অলরেডি ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা দিয়ে দিয়েছি এবং সেগুলো সংস্কারের কাজ যত খুব দ্রুত সম্ভব শুরু হবে এটা আমরা আশা করি। এবং খেলাধুলায় ছেলে মেয়েদেরকে যদি আমরা মাঠে নিয়ে যেতে না পারি তাহলে আজকে তারুণ্যের মধ্যে যে আজকে অবক্ষয়, আজকে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা থেকে যদি বাঁচাতে হয় তাহলে তাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। মাঠে নিয়ে গেলেই আজকে তরুণ সমাজকে বাঁচাতে পারবো, দেশের যুব সমাজকে বাঁচাতে পারবো, যেটা দেশের ভবিষ্যৎ অন্তত উজ্জ্বল হবে। তো সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সিরিয়াস এবং আমরা ঢাকা শহরও চেষ্টা করছি। তবে আমি যেটা বিশ্বাস করি একজন খেলোয়াড় বা খেলা প্রেমী মানুষ হিসাবে, যে আমার মাঠ কোনো সমস্যা না। দেখেন ঢাকা শহরে আমি যখন এই পায়োনিয়ার লিগ শুরু করি, পায়োনিয়ার লিগটা অ্যাবসলিউটলি আমার এটা বলতে দ্বিধা নেই যে আমার বহু পরিশ্রমের ফল এই পায়োনিয়ার লিগ। ওই সময় ফুটবল ফেডারেশনের ছিলেন, ওই সময় 150টা টিম ঢাকা শহর থেকে অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে 80টা টিম বের করা। আমার নিজের মনে আছে আমি 110 একটা সিসি মোটরসাইকেল নিয়ে এমন কোনো এলাকায়, এমন কোনো মাঠ, এমন কোনো ক্লাব বাদ নাই যেখানে আমি যাইনি। এবং সেখান থেকে ঘুরে ঘুরে 80টা টিম কনফার্ম করে তাদেরকে আবার জোন ওয়াইজ ভাগ করে, এবং সেই সঙ্গে আমি সেই খেলাটা, যেটা আমি সৌভাগ্যবান যে ফিফার প্রেসিডেন্ট জো হ্যাভেল্যান্ড এসেছিলেন বাংলাদেশের প্রথম, এবং তিনি অবাক হয়েছিলেন যে 80টা টিম, এত বড়
টুর্নামেন্ট আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তিনি খুশি হয়েছিলেন এবং ওই পায়োনিয়ার থেকে কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়ার বের হয়ে এসেছে। এবং আমার সৌভাগ্য যে ন্যাশনাল যে আন্ডার-16 সেটারও আমি ফার্স্ট পায়োনিয়ার, মানে আমি সেক্রেটারি ছিলাম, একদম জন্মলগ্নের সেক্রেটারি ছিলাম। এই পায়োনিয়ার লিগ এবং আন্ডার-16 থেকে আমি 100টা প্লেয়ার বাছাই করে 1 বছর আমার মনে আছে ঢাকা স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে তাদেরকে ট্রেনিং দিয়েছিলাম। আজকে যে কানন সহ এরকম আরও অনেক নাম করা খেলোয়াড় কিন্তু সেই সময় উঠে আসছিল সেই টুর্নামেন্ট থেকে। কাজেই খেলাধুলায় জোর দিতে হলে আপনাকে একেবারে নিচে যেতে হবে, একদম আঞ্চলিক। আগে ঢাকা শহরে দেখেন, ঢাকা শহর প্রত্যেকটা এলাকায় টিম ছিল, এলাকায় টিম ছিল, এলাকা থেকে খেলোয়াড়দেরকে বের করা হতো। আজকে মতিঝিলে প্রত্যেকটা কলোনির মাঝে মাঝে ছোট ছোট জায়গা, সেখানে মাঠ ছিল। এখন এমন না যে সেগুলো নাই, কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। এগুলো ব্যবহার করে, বললাম তো যে সেই সময় আমি ঘুরে ঘুরে এই ঢাকা শহরে মাঠ আমি ঠিক করেছি, সেগুলোকে প্রিপেয়ার করেছি এবং সেগুলো মাঠে বসে থাকতাম আমি সকাল থেকে রাত পর্যন্ত মাঠেই। সে সময় কিছুদিন আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছিলাম, সে সময় শুধু আমি স্পোর্টস করেছি। অর্থাৎ আমি এটা বলছি, আমি যখন যেটা করি 100% করার চেষ্টা করি। তা আমি মনে করি স্পোর্টসটাকে আমাদের ঢেলে সাজাইতে হবে, কারণ স্পোর্টস এই বাংলাদেশে স্পোর্টস চাঙ্গা হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। এই জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু সে সময় আমাদের ফুটবল এশিয়ান স্ট্যান্ডার্ডে আমরা চলে গেছিলাম। এই ঢাকার মাঠে কোরিয়াকে আমরা বিট করতে যেও 1 গোলের জন্য পারি নাই। এরকম একটা অবস্থায় আমরা ছিলাম। আজকে কোথায় আমরা চলে আসছি? আজকে এই নেপাল, এই শ্রীলঙ্কা, এই ভুটান, এদেরকে গোলের বহর বয়ে যেত আমরা যখন ছিলাম। কিন্তু আজকে তাদের সাথে আমাদের পরাজয় বরণ করতে হয়। তো এইগুলো হয়েছে কি যে আসলে প্রপার ট্রিটমেন্ট দরকার এবং অর্গানাইজারদেরকে মূল্যায়ন করা দরকার। আজকে স্বাভাবিকভাবে আজকে খেলাধুলার সাথে যারা জড়িত, খেলাধুলাটাকে কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত করতে নাই। কিন্তু আমরা কিন্তু 75-এর পরে বিশ্বাস করে আবাহনীর যে অবস্থা হয়েছিল, কিন্তু আমরা গার্ড করেছি যে না, আবাহনী বাংলাদেশের ফুটবলে একটা গতি নিয়ে আসছে, এটাকে বাঁচায় রাখতে হবে। আমরা কিন্তু সেই সময় চেষ্টা করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখেন দীর্ঘ 17 বছরে একেবারে দলীয়করণ, স্পোর্টসটাকে দলীয়করণ করে শেষ করে দিয়েছে। কাজে স্পোর্টসে একটা মেধা আল্লাহ দেয়, কার মধ্যে ভালো খেলোয়াড়ের মেধা আল্লাহ কার মধ্যে দিয়েছে, সে কোন দল করে, কোন দল তার বাবা সাপোর্ট করে, সেটা তো বড় প্রশ্ন না। সে ফুটবলে একটা ভালো করতে পারবে কিনা, ক্রিকেটে ভালো করতে পারবে কিনা, অ্যাথলেটিক্সে ভালো করতে পারবে কিনা, সেটা দেখে তাকে সেখানে জায়গা দিতে হবে। কিন্তু আজকে স্বাভাবিকভাবে অর্গানাইজাররাও দেখা যায় চেঞ্জ হয়ে যায়, দল পরিবর্তন অর্গানাইজার পণ্য, এটা হতে পারে না। কারণ কমিটমেন্ট দরকার। যারা কমিটেড হয়, ভালো কমিটেড অর্গানাইজার ছাড়া কিন্তু আপনি স্পোর্টসকে বাঁচাতে পারবেন না। তো কাজে এটা রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটা হলো কমিটমেন্টের ব্যাপার। তো এই কারণেই বলবো যে আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুবই সোচ্চার। উনি একদম পরিষ্কার যে মেধাকে জায়গা দিতে হবে এবং এখানে দলীয় পরিচয়ে কোনো স্পোর্টসের জায়গা পাওয়া যাবে না, এটা কিন্তু একদম পরিষ্কার উনি বলে দিয়েছেন। আপনিও সেটা মনে প্রাণে বিশ্বাস করেন? আমিও বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা কথা বলেননি যে সরকার আগামী মৌসুম থেকে চাচ্ছে যে স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে, সেটাও যদি একটা হয় যুগান্তকারী পরিবর্তন হবে। আমি একটু ঢাকার কথা আসতে চাই। আপনি নিজে প্রশাসক বলছিলেন যে মাঠের একটা তালিকা আপনারা দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কতগুলো মাঠ এখন আছে কিংবা কতগুলো মাঠ আপনারা আসলে বের করতে চান, এরকম কোনো পরিসংখ্যান কি আপনার কাছে আছে? আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই ছোট হোক, তারপরেও যাতে ছেলেপেলেরা ওইখানে অন্তত যেতে পারে, খেলতে পারে। আমরা নিজেরা খেলেছি না। এই ঢাকা শহরে কি আজকে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাঝখান দিয়ে ছোট একটা প্যাসেজের মতো ছিল, এইখানেও ফুটবল হয়েছে। পগজ স্কুল, ওইখানে বড় মাঠ নাই, কিন্তু ওইখানে যতটুকু আছে সেটুকুর মধ্যে হয়েছে। অর্থাৎ আমি বলতে চাই, যেখানে যতটুকু জায়গা আছে সেখানেই আমাকে শারীরিক এজিবি কলোনির প্রত্যেকটা বিল্ডিং, 3-4টা বিল্ডিং এর মাঝখানে একটা খাদা খোলা স্পেস, সেটার মধ্যেই কিন্তু খেলা হতো, সেটার মধ্যে কম্পিটিশন হতো। আমরা স্কুলে পড়ি, সে সময় 4 ফিট 10 ইঞ্চি 5 ফিট 1 হাইটের উপরে খেলা, এবং সেটা আলোড়ন সৃষ্টি করে যেত। সেই সমস্ত খেলোয়াড় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হায়ার করে আনা হতো। অর্থাৎ সেই সময় একটা উন্মাদনা ছিল।
তা আজকে সেটা নাই, সেই ওই উন্মাদনাটা নিয়ে আসতে হবে যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে। আজকে স্কুলে সেটা নাই। আজকে আমরা ইন্টার স্কুল খেলছি, শাইন স্কুলে যা মারামারি করতে হয়েছে, দুপখোলা মাঠে যায় খেলছি, সেখানে যা মারামারি করতে হয়েছে, সেটাও একটা চার্ম ছিল। আজকে আগে ইন্টার কলেজ খেলা হতো, ইন্টার ইউনিভার্সিটি খেলা হতো, আজকে এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে খেলোয়াড়দেরকে, সেই সময় যেটা দেখেন, খেলোয়াড়দেরকে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা ছিল। আজকে একসময় ক্রিকেটে বিমান স্পন্সর করতো, আজকে আজকে এই অ্যাথলেটিক্সে ফুটবলের রেলওয়ে স্পন্সর করতো, বিজিএমসি স্পন্সর বিটিএমসি এরা স্পন্সর করতো। আজকে কিন্তু সেগুলো নাই, অনেকটা হারায় গেছে। তো কাজে এইগুলো অন্তত যারা আছে এবং যারা স্পন্সর করবে তাদেরকে অনেক জায়গায় ট্যাক্স মওকুফ দিতে হবে। আপনাকে সরকারকে এগুলোতে উৎসাহিত করতে হবে, কারণ একটা যে ভালো খেলোয়াড়, নামকরা খেলোয়াড়, তার একটা রিটায়ার্ড লাইফে তার তো একটা নিশ্চয়তা থাকতে হবে। তার একটা পায়ের যদি আমি ইন্স্যুরেন্স করতে পারি, তার যদি চোখের একটা ইন্স্যুরেন্স করতে পারি, তার বডির ইন্স্যুরেন্স যদি পায় সে, এবং তার অবসর জীবনে যদি সে একটা নিশ্চয়তা পায়, তাহলে সে খেলায় আসবে 100% সে এবং পরিবারও নতুন প্রজন্মকে খেলায় পাঠাবে, এবং নতুন পরিবাররাও চাবে, নাহলে পরিবার তো চাবে না। আমরা ফিরবো আপনার কাছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আমি মোহাম্মদ আব্দুল সালাম, নারায়ণগঞ্জ বলছিলাম। জি বলেন। আমার প্রশ্ন ছিল আজকে অতিথির কাছে, যে উনি ঠিক 10 মিনিট আগে একটা খুব ভালো কথা বলছে যে খেলার সাথে রাজনীতি মেশানোটা ঠিক না। আমাদের ক্রিকেটে এই মুহূর্তে আন্তর্জাতিক মানের একটা অলরাউন্ডার, যিনি শুধুমাত্র ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে এখনো খেলার বাইরে আছেন, এবং আসলে এটা যদিও রাজনীতির দশা ঠিক ছিল না, কিন্তু উনি সরাসরি কোনো ফৌজদারি অপরাধে জড়িত ছিল না। শুধুমাত্র যে তাকে রাজনৈতিক পরিচয়ের কারণে ক্রিকেট থেকে বাইরে থাকতে হচ্ছে এবং তার ঘাটতিটা আমরা এখনো পূরণ করতে পারিনি, সেক্ষেত্রে আমাদের অতিথি কি বলবেন এই ব্যাপারে? আপনি কার কথা বলছেন? সাকিব আল হাসান, তাই তো? সাকিব আল হাসানের কথা জি। বলছিলাম। ফৌজদারি অপরাধে জড়িত নয় সেটা সরাসরি যেমন বলে দেওয়া যায় না, তার বিরুদ্ধে মামলা আছে, সেটা বিচারাধীন, কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে সেই মামলাটা করা হয়েছে কিনা সেইটাও আসলে চিন্তার বিষয়। এটা দেখেন, আমি যেটা পরিষ্কার বলবো, তাদের তো সাকিবকে আরো দেশের জন্য আরো অনেক কিছু দেওয়ার ছিল। জি। তো ওই সময় তার কি প্রয়োজন হলো যে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তাই না? কথা হলো বাংলাদেশের রাজনীতিটা তো বুঝেন যে এখানে কীরকম মানে হয়। তো কাজেই স্বাভাবিকভাবে হি ওয়াজ এ ন্যাশনাল অ্যাসেট। তো কাজেই তাকে তো সেইভাবেই, আমি যদি একটা জায়গায় থাকি তাহলে আমাকে তো সেই আমার ভাবমূর্তিটাকে সেভাবে ধরে রাখতে হবে। এমন কোনো কিছুর সাথে জড়িত হব না যত সমালোচনার মধ্যে দিয়ে যে আমি পড়ি, তাই না? তো সেটার জন্যই বলবো, তার মানে এই না যে তাকে অকরেই মানে শেষ হয়ে যাক, কিন্তু এর জন্য মানে আচার আচরণ সব কিছুতেই মনে রাখতে হবে যে আজকে একসময় দেখেন, যেটা আমি বললাম যে সালাউদ্দিন একটা নাম করা স্টার খেলোয়াড় ছিল, তাই না? সে সময় আমরা তাকে প্যাট্রোনাইজ করছি, কিন্তু পরবর্তী পর্যায়ে ফুটবল ফেডারেশনে আসার পরে কি হলো? অ্যাবসলিউটলি সে একটা রাজনীতির মানে দাবা গুটির মতো হয়ে গেল। এটা তো আমরা তার কাছ থেকে আশা করিনি। যেটা আমরা বললাম, হ্যাঁ আমরা করছি, আমরা নিরপেক্ষ। আবাহনী ক্লাবের জেনারেল সেক্রেটারি, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, তাকে তো আমরা আমাদের সময় আইনা তারা ফুটবল ফেডারেশন আমরা সেক্রেটারি করছি। অর্থাৎ এটা এই জন্যই বলছি, অর্থাৎ তার ক্যাপাবিলিটি যদি সেখানে থাকে আর সে যদি সেটা মেনটেন করতে পারে, সেটা হলো বড় কথা। সেটাকে তাকেও মেনটেন করতে হবে, সেও সমালোচনার মধ্যে যাতে না পড়ে যায় সেটার জন্য চেষ্টা করতে হবে। ঠিক একইভাবে সাকিবের মামলাগুলো রাজনৈতিকভাবে যেন না হয় সেটাও নিশ্চয়ই আপনারা দেখবেন। না, অবশ্যই, আমরা তো চাই না সেটা রাজনৈতিক হোক। আচ্ছা, যদি সে অপরাধী হয়ে থাকে বিচার হবে, না হলে সে মুক্তি পাবে। হ্যাঁ, অবশ্যই। খেলতে চায় ঢাকাবাসী, ঢাকায় মাঠ সংকট, নতুন প্রজন্ম মাঠমুখী নয়, তারা আসলে মোবাইল কিংবা আসলে ডিভাইসের প্রতি আসলে আসক্ত। সেই জায়গা থেকে আসলে কিভাবে তাদেরকে মাঠে আনা যায় সে বিষয়ে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় আমাদের কাছে ক্রীড়া সংগঠক। তিনি নানা পরিচয়, তিনি দীর্ঘদিন মাঠের মানুষ। আব্দুল সালাম, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আসলে মাঠ নিয়ে, আপনি বলছিলেন যে মাঠ নিয়ে তৈরি হবে, কিন্তু আর কোনো উদ্যোগ কি আপনার আছে কিনা ঢাকাবাসীর জন্য? আপনার এলাকায় যে দক্ষিণ সিটি কর্পোরেশন, যে একটা বিশাল জনবহুল এলাকায় এবং এটা আসলে খুব ঘিঞ্জি এলাকাই বলতে পারি আমরা, ঢাকা দক্ষিণ অঞ্চলটা, সেই জায়গাটায় আসলে আপনার কি উদ্যোগ আছে? না, আমরা চেষ্টা করব যে প্রতিটি ওয়ার্ডকে কেন্দ্র করে জোন ওয়াইজ ভাগ করে আমরা ফুটবলটাকে আবার মাঠে নিয়ে যাওয়ার জন্য, যেমন সিটি কর্পোরেশনের উদ্যোগেই আমরা চেষ্টা করবো এই ধরনের টুর্নামেন্ট করা যায় কিনা। মাঠ করা প্লাস টুর্নামেন্ট করা। পাশাপাশি যেটা আমি বলবো যে ঢাকার ফুটবলকে যদি বাঁচাতে হয়,
তাহলে ফুটবল ফেডারেশনকে কিছু উদ্যোগ নিতে হবে। আজকে দেখেন জাতীয় স্টেডিয়াম পড়ে আছে, কোনো ফুটবল খেলা তো এখানে হয় না, তাহলে এই স্টেডিয়ামটা তারা নিল কেন? শুধুমাত্র আন্তর্জাতিক 2-1টা খেলা করার জন্য? আজকে এখানে কেন মোহামেডান আবাহনী খেলতে পারবে না? আজকে এখানে কেন ব্রাদার্স ফকরেবুল খেলতে পারবে না? তাই না? আজকে এই খেলাগুলো, আজকে ঢাকার খেলাকে যদি বাঁচাতে হয় তাহলে ঢাকা স্টেডিয়াম আবার আগের মতো পর্যায়ে নিয়ে আসতে হবে। ঢাকার ক্লাবগুলোকে এখানে খেলার ব্যবস্থা করে দিতে হবে। আজকে বুঝলাম যে প্রফেশনাল ফুটবলের জন্য আপনি ফিফাকে অবলম্বন করে এই ক্লাবগুলোকে আপনি গাজীপুর পাঠাচ্ছেন, কুমিল্লা পাঠাচ্ছেন, কিন্তু এই ক্লাবগুলোকে আর্থিক কতটুকু সহযোগিতা করছেন? আজকে ফুটবল ফেডারেশন কোনো সহযোগিতা নাই। আজকে তো এই ক্লাবগুলো ভাড়া নিতে হয়, সেখানে মাঠ যেয়ে তাদেরকে চুনার পয়সা দিতে হয়, তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তাহলে ফুটবল ফেডারেশনের দায়িত্বটা কি? ফুটবল ফেডারেশনকে আজকে এই বিষয়, ফুটবল একসময় আমরা যখন ছিলাম ফুটবল থেকে আমরা ক্রিকেটকে সাহায্য করতাম, আজকে Gate money ফুটবল, থেকে। হ্যাঁ গেট মানি থেকে, তা আজকে সেই গেট মানি নাই কেন? আজকে আমি তো বললাম যে আপনার ঢাকার স্টেডিয়াম ওপেন করে দেন, এইখানে খেলাগুলো দেন, দেবে যে ঢাকার দর্শক আবার ঠিকই আসা শুরু করে। ফুটবল প্রেমী বাংলাদেশের মানুষ, বাংলাদেশে মানুষ ফুটবল প্রেমী, এটা প্রমাণ হয়েছে। আপনি বহু বছর, অনেক, 1 বছরে একবার যখন একটা টুর্নামেন্ট করে তখনও দেখেন যে স্টেডিয়াম ভরে যায়। অর্থাৎ মানুষ কাজে তাদেরকে আবার মাঠে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এবং এইখানে আমরা তো সিটি কর্পোরেশন থেকে মাঠগুলো করার জন্য চেষ্টা করব, পাশাপাশি ঢাকার যে ক্লাবগুলো আছে তারাও চেষ্টা করছে যাতে এইখানে খেলাধুলাগুলো এখানে নিয়ে আসা যায়। বা কীভাবে এই যে আমরা আপনার এই যে ওয়ার্ল্ড কাপ যেটা হবে সে সময় ঢাকার বিভিন্ন জায়গাতে আমরা ফুটবল করার চেষ্টা করতেছি ঢাকার ক্লাবগুলো মিলে। ঢাকার ক্লাবগুলো মিলে যদি ফুটবলের মতো একটা করতে পারে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা হলো, স্ক্রিনে বড় screen খেলা দেখালো। ওয়ার্ল্ড কাপ দেখলো, অর্থাৎ সব একটা উন্মাদনা, ফুটবলের প্রতি একটা ক্রেজি, এই ভাবটা নিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা ঢাকা মহানগর থেকে অবশ্যই আমরা চেষ্টা করছি সিটি কর্পোরেশন। মাঠেও নিয়ে যাওয়ার জন্য, তার চেতনায় নিয়ে আসার জন্য, তাকে ইনভলভ করতে হবে, মানসিকভাবে ইনভলভ করতে হবে, তা নাহলে তো হবে না। আচ্ছা, এমনিতে ক্লাবগুলোর কথা বলেন, অনেকগুলো ক্লাবে কিন্তু আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তারাও আসলে নানা ধরনের সীমাবদ্ধতা কিংবা সংকটের মধ্যে আছে, তাদের জন্য কি আপনার কোনো ইচ্ছা আছে কিনা? না না, অবশ্যই, সেটাই তো বললাম যে এই ব্যাপারে ফুটবল ফেডারেশনকে পরিষ্কার, এরা যাতে বেঁচে থাকতে পারে সেগুলো তো তাদেরকে দেখতে হবে। ফুটবল ফেডারেশনের কাজটা তো এটাই, তাই না? তারা যেরকম দেখবে, এবং যেহেতু আমি তো বললাম আমি দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই ফুটবলটাকে যেহেতু লাভ করি, সেই কারণে আন্ডার-17 আমি স্পন্সর করার ব্যবস্থা নিয়েছি। ঠিক তেমনি বললাম যে স্কুল টুর্নামেন্ট যদি হয় সেটা আমরা করার ব্যবস্থা করব। স্কুল অ্যাথলেট হইলে সেটা আমি আমার সিটি কর্পোরেশন থেকে সাহায্য করব। অর্থাৎ যেহেতু আমি খেলার মানুষ, আমি খেলার যতটুকু স্পেস পাই, পাশাপাশি আবার এটাও বুঝতে হবে যে আমার ফান্ডিংয়ের কতটুকু আমার জোগাড় আছে, তার মধ্যে থেকেই চেষ্টা করব যতটুকু করা যায়। তার মানে আপনি যতদিন আছেন ক্রীড়াঙ্গনের জন্য আপনি হেল্প করে যেতে চেষ্টা করে যেতে যাবেন। এমনিতে মানে খেলাধুলার কথা আপনি বললেন, আপনার নিজের সবচেয়ে ভালো লাগার স্মৃতি কি? এই পায়োনিয়ার ফুটবলটা শুরু করা, সেটাই কি আপনার জীবনের? অবশ্যই, এটা আমার জীবনের একটা বিশাল একটা পায়োনিয়ার লিগটা যেভাবে আমি করছি, এটা আমি কখনো ভুলতে পারবো না। এটা অনেক স্ট্রাগল করে করতে হয়েছে। এর আগে অনেকে চেষ্টা করছে কিন্তু মাঠে আনতে পারে নাই। কিন্তু আমি এককভাবে, সেটা আমি বলবো অবশ্যই, যেভাবে চেষ্টা করে, একসময় এটা আমি সেক্রেটারি ছিলাম, একসময় চেয়ারম্যান ছিলাম, এটাকে যেভাবে আমি মাঠে নিয়ে আসছিলাম, এখান থেকে ফুটবলে যেভাবে সাপ্লাই দিয়েছিলাম ফুটবলার, তাই না, অনেক ফুটবলার বের হয়ে আসছিল। আজকে সেটা হারায় গেছে। আন্ডার-16, আন্ডার-17, ন্যাশনাল, এগুলো থেকেও প্লেয়ার এনে যে আজকে বের করা। এবং সবচেয়ে বড় কথা, ঢাকার ফুটবলকে বাঁচাইতে হলে ঢাকার ক্লাবগুলোকে বাঁচাইতে হবে। এবং ঢাকার ক্লাবগুলোকে বাঁচাইতে হলে আজকে ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়ামন্ত্রী এবং পাশাপাশি ফুটবল ফেডারেশন এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। আচ্ছা, এমনিতে জাস্ট আপনার ব্যক্তিগত পছন্দের দল জানতে চাই, বিশ্বকাপে আপনার কোন দল সাপোর্ট করেন? আমার যেটাই অলওয়েজ রাইট অর রং, ব্রাজিল আমার চয়েস। আচ্ছা, আর শেষ প্রশ্ন, যে ঢাকাবাসীর জন্য কোনো কিছু বলবেন কিনা? আমরা বলছি যে খেলতে চায় ঢাকাবাসী, তাদের জন্য আপনি কোনো মেসেজ দিবেন কিনা? আমরা শেষ করবো তাদের। আমার এটা হলো যে আমাদের মাঠে যেতে হবে, সেটা বয়স্ক হোক, সেটা যুবক হোক, সেটা তরুণ হোক, নারী হোক পুরুষ হোক, কোনো জেন্ডার নাই, কোনো ধর্ম নাই, কোনো বয়স নাই, মাঠে যেতে হবে। যদি আমরা মাঠে যেতে পারি, আমি নিজে সুস্থ থাকবো, আমার পরিবেশটা সুস্থ থাকবে, আমার রাষ্ট্রটা, এবং যেটা চাই যে ঢাকা শহরটা একটা ক্লিন ঢাকা যেটা আমরা করতে চাই, পরিবেশটাকে সুন্দর রাখতে চাই, তখন কিন্তু যদি আমি মাঠে যাই, আমি নিজে সুস্থ থাকবো এবং আমি পরিচ্ছন্ন থাকবো,
আমার বাড়িটা আমি পরিষ্কার রাখার চেষ্টা করব, আমার আঙ্গিনাটা পরিষ্কার রাখার Thank চেষ্টা you. করব, ঢাকা শহরের রাস্তাটা পরিষ্কার রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাকে আব্দুল সালাম আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি ঢাকাবাসী এসব মেনে চলবে এবং পরিচ্ছন্ন একটা নগরী আমরা উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।